সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 19 তারিখ শুক্রবার। আজকের ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি, তাই আর গুড মর্নিং বললাম না। আসলে ফোনের স্টোরেজটা না পুরো ফুল হয়ে গেছিলো, সেই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। কিছু ভিডিও এডিট করে ডিলিট করে তারপর ভিডিওটা শুরু করছি। কি করব বলো, একসাথে হয়তো 2-3 দিনের ভিডিও করা থাকছে, সেগুলো এডিট করে তারপর তো আপলোড করব। আর সময়ের সাথে শরীরের সাথে আমি খুব একটা পেরে উঠছি না, তো সেই জন্যে ব্লগগুলো আমি ইচ্ছে করে একটু লেট আপলোড করি, যাতে আমি ব্লগগুলোকে এডিট করতে পারি। যদিও প্রত্যেক দিনই রাত জেগে আমাকে ব্লগ এডিট করতে হয়, কিন্তু কি করা যাবে, নিজের কাজটাকেও আমি ছাড়তে পারছি না, সেই সাথে সব মিলিয়ে মানে ঘেটে ঘ হয়ে আছে। তো এদিকে অর্কবাবু আর অর্কবাবুর দিদি এসেছিলো, ওদের সঙ্গে একটু খেলা করে নিয়েছি। আর এখন দুপুরে রান্নাবান্না করব। আজকে দুপুরে না ভাবছি একটুখানি ডিমের ঝোল করে নেব। এই প্রত্যেক দিন না কি রান্না করব আমার মাথাতেই আসে না, তো মনে হলো ডিমটাই করে নিই। তো সেই জন্যে ডিমগুলোকে কেটে আগে ভাজতে বসিয়ে দিলাম, আর এবার একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে একটু ভেজে তুলে রাখছি। আর এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম। এদিকে দেখতে দেখতে আলুগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত আলু ভেজে তুলে এবার ওই তেলের মধ্যে একটুখানি জিরে, একটুখানি গরম মশলা আর পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। সেই সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটাও দিয়ে দিলাম, আর একটু জলও দিলাম। আর এবার সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। এমন সময় ছোটি ডেকে বলল বাড়ির সামনে দিয়ে আখ যাচ্ছে, তো আখ নেওয়ার জন্য চলে এসেছি। আনন্দকে বললাম আমার জন্য 3খানা আখ নিতে। ওই দেখো ও আখটা নিয়ে আসছে। আসলে আমি না নাইটি পরে আছি, সেই জন্যে আর রাস্তা পর্যন্ত গেলাম না, আনন্দই এনে দিল। আর তারপরে ঘরে এসে এদিকে দেখছি মশলাটা এখনও পড়েনি, এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর এবার সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। ও তোমাদের বলতে ভুলে গেছি, ওই মশলাটা যখন করেছিলাম ওর মধ্যে না আমি একটুখানি জিরেও দিয়েছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু কষিয়ে এবার জলটা ঢেলে দিয়ে, জলটা ফুটলে ডিমগুলো দিয়ে এটাকে একটু ঢেকে দিলাম। আমি আজকে একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম, ভেবেছিলাম পাশের গ্রামে যে মেলাটা হচ্ছে ওখানে যাব। তো হঠাৎ করেই জানি না কেন আমার বর বলল থাক আজকে মেলায় যেতে হবে না, আমার মন চাইছে না। তো ও কিছু মানা করলে না আমি সেই কাজটা করি না, কারণ ও কিছু মানা করলে সেই কাজটা করলে আমার কিছু না কিছু খারাপই হয়। তো সেই জন্যে আর গেলাম না। আর সেই সাথে আজকে বিকালে না হাটবারও আছে, তো মেলাতে যাব না যখন হাটেও যাব না, এরকমই মনে হচ্ছে। মানে প্রথমে ভেবেছিলাম হাটে যাব, বাজার টাজার তেমন কিছু নেই বাড়িতে, তারপর বললাম থাক সোমবারের দিন না হয় চলে যাব। তো এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, ছোটিকে বললাম আমার ঘরে চলে এসো, দুজন মিলে একসঙ্গে খাই। আজকে আবার ছোটি গ্লাস কাপ মাছ রান্না করেছে, যেটা আমি খাই না। সেই সাথে ও বেগুন ভাজা করেছে, আর আমি করেছি ডিমের ঝোল। তো আমি বললাম আমি মাছ খাবো না, ও বারবার বলছিল একটুখানি টেস্ট করো। তো আমি বললাম ঠিক আছে, আমি একটা বেগুন ভাজা নিচ্ছি, কিন্তু মাছ আমি খাবো না। সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার ব্যাপারে না আমি ভীষণ নাকতলা মেয়ে। তো এখন তো তাও অনেক ভালো হয়েছি, অনেক রকমের মাছ খেতে পারি। আগে তো মাছ খেতেই পারতাম না, মানে কয়েকটা বাছা কোচা মাছ খেতাম, ইলিশ মাছ পর্যন্ত আমি খেতাম না। তো যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তবে হঠাৎ করেই না শরীরটা কেমন একটু খারাপ করতে আরম্ভ করেছে। কালকে রাত থেকে ভীষণভাবে আক্কেলমারির দাঁতে ব্যথা হয়েছে, তো সেই জন্যেই কেমন যেন শরীরটা করছে, মানে ভালো লাগছে না শরীরটা। এই যে তোমাদের সাথে কথা বলছি, আজকেও ঠিকঠাক করে কথাই বলতে পারছি না, ব্লগ এডিট করার মতন পরিস্থিতিতেই আমি নেই। কিন্তু হ্যাঁ, যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখন আমি যাব ছাদে, আর এদিকে দেখছি নেতুবাবুর মা এখন নেতুবাবুকে গরম জামা কাপড় পরিয়ে দিচ্ছে। ও আমার সঙ্গে ছাদে যাবে বলছে, তো আমি বললাম বাবা তোমার আসতে হবে না, আমি চটপট করে জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে আসি। ভাবছি একটু শোবো, জানো তো, কিন্তু শোবো বললেই কি শোয়া যায় বলো? কত যে ছোট ছোট কাজ থাকে সংসারে, সব হয়তো ক্যামেরাবন্দিও করা যায় না। তবে তোমরা অনেকেই আমার ছাদ বাগানটাকে মিস করছিলে। আজকে সকালবেলায় যেহেতু ভিডিওটা স্টার্ট করতে পারিনি, সকালে না কিছু ধনে এখান দিয়ে আমি ছড়িয়ে দিয়ে গেছি। 2 দিন আগে ধনেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ধনেটাকেই আজকে সকালে ছড়িয়ে দিয়েছি। তবে একটা টবে নয়, 2টো টবেই দিয়েছি। এখন দেখা যাক কবে গাছগুলো বেরোয়।
তবে এদিকে দেখছি ফুলকপির পাতাগুলো না কোনো পোকাতে খেয়ে দিচ্ছে, জানি না কি হচ্ছে। আসলে নিজের শরীর ভালো না থাকলে না কোনো কিছুই দেখবে ভালো লাগে না। আর দাঁতের যন্ত্রণাটা আমি তোমাদের বলিনি, মানে বেশ 2-1 দিন ধরে হচ্ছে, এখন একটু বাড়াবাড়ি হচ্ছে। মানে আজকের কথা বলছি, আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আজকে আমার প্রবলেমটা একটু বেশি হচ্ছে। এই বুড়ো বয়সে আক্কেলমারির দাঁত নিয়ে কষ্ট পাচ্ছি, এটা বলতেও লজ্জা লাগে, কারণ এখনও আক্কেল হলো না, এটা ভাবলে সত্যি আমার নিজেরই হাসি পাচ্ছে। কিন্তু প্রত্যেকবারই এরকম হয় যে 2 মাস 6 মাসে না একবার করে এই জায়গাটা ব্যথা হয় আমার। তো প্রত্যেকবার ঠিক হয়ে যায় 2-3 দিনে, কিন্তু এবার না ঠিকই হচ্ছে না। তো সেই জন্যেই তোমাদের বললাম, না হলে হয়তো তোমাদের বলতামও না। প্রবলেমটা অনেকটা বেশি হচ্ছে, দাঁতের সঙ্গে সঙ্গে এখন কানে ব্যথা করছে, জিভে ব্যথা করছে। তো যাই হোক, এখন আমরা জামা কাপড় তুলতে এসেছি ছাদে, আর সেই সাথে দেখছি নেতুবাবু আর আখি দুজন মিলে অপুকে টানাটানি করছে। অপু আবার বউয়ের সঙ্গে একটু কথা বলছে, মানে হবু বউ। আর এদিকে দেখছি নেতুবাবুর বন্ধুটা আসছে, আর বন্ধুকে একটু জড়িয়ে ধরতে গেল নেতুবাবু, সঙ্গে সঙ্গে নেতুবাবুকে নেতুবাবুর বন্ধু না খামচে দিয়েছে। মানে মাম না একটু খামচে দেয়। তবে মামের কাছে মার খেয়েও নেতুবাবু আর আখিবাবু দুজন মিলে এখন মামের পেছন পেছন মামদের বাড়িই যাচ্ছে। বাচ্চাদের কাণ্ড কারখানা দেখতে বেশ ভালোই লাগে বলো। বাচ্চারা অত কিছু মনেও রাখে না, আমরা বড়রাই সব মনে রাখি। তো এদিকে নিচে এসে ছোটিকে 2খানা আখ দিচ্ছি। ছোটি বলছে 1খানা দাও। ছোটি আবার খুব একটা আখ খেতে পছন্দ করে না, কিন্তু আমি আখ খেতে বেশ ভালোই বাসি জানো তো। দাঁতে ব্যথা হচ্ছে তাও কিন্তু রোজ আখ খাচ্ছি। মানে কেনার সঙ্গে সঙ্গে আমি 4খানা আখ খেয়ে নিয়েছি। মানে আখ খেতে আমি সত্যিই খুব ভালোবাসি, আর সেই সাথে আমি চাইছি যে আখ খেয়ে যদি দাঁতের ব্যথাটা একটু কম হয়। মানে দাঁতের ব্যথাটা এমনই অস্বস্তিকর ব্যথা, মনে হচ্ছে ওই জায়গাটায় খোঁচা মারলে বা ওখানকার মানে মাংসটা একটু ছিঁড়ে দিলে আমার একটু ভালো লাগতো। অনেক সময় অনেকে না আক্কেলমারির দাঁত বেরোলে ওই ডাক্তারের কাছে গিয়ে একটু কাটিয়ে নিয়ে আসে। আমার বড় আমাকে সমানে বলছে ডাক্তারের কাছে যেতে, কিন্তু আমার সত্যি বলছি এবারও আমি যাব না ডাক্তারের কাছে। এর পরের বার যদি খুব বাড়াবাড়ি হয় তখন না হয় যাব। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় একটু চা বসিয়ে দিয়েছি, আর আজকে খেজুর গুড় দিয়েই চা করব, ছোটিকে আজকে খাওয়াবো। তো এদিকে নেতুবাবু একটু গুড় খেয়ে গেল, আর এদিকে আমাদের দুজনার জন্যে চাটাও বানিয়ে নিয়েছি। খেজুর গুড়ের চা খেতে সত্যিই খুব ভালো লাগছে জানো তো। তো দেখি ছোটি খেয়ে কি বলে। তো এদিকে নেতুবাবু বসতে গেছে, আর আমি ওর পেছন থেকে না চেয়ারটা নিয়ে বসে পড়েছি। আর নেতুবাবু দেখো রেগে গেছে। আসলে 2টো চেয়ার তো, ওর জায়গা হয় না বসার। তো আমি ওকে বলেছি তোমার জেঠু আসলে বলবে আরেকটা চেয়ার কিনতে, তাহলে আর রোজ রোজ জেম্মার সঙ্গে চেয়ার নিয়ে যুদ্ধ করতে হবে না। তবে ছোটি এদিকে রুটি বানিয়েছে আজকে, আমাকে 2টো রুটি দিয়েছিল, একটা ওকে দিতে চাইলাম নিল না, তো সেই জন্য ওকে আবার একটা বিস্কুট দিলাম। আর এদিকে নেতুবাবু এখন কোথায় বসবে জায়গা পাচ্ছে না, একবার মার কোল একবার জেম্মার কোল। তো আমি ওকে তুলে নিয়েছি, আর এখন ওকে কোলে বসিয়েই চাটা খাবো। ভয়ও লাগে জানো তো, বাচ্চা মানুষ যদি গায়ে চা পড়ে যায় তখন কি হবে বলো তো। চা খাওয়া হয়ে গেছে, আর এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে একটুখানি জল দিয়ে খানিকটা দুধ আছে সেটাই বসিয়ে দিচ্ছি। এখানে 1 কিলো মতো দুধ আছে। আর এবার কয়েকটা গাজর নিয়ে এলাম। তো 3টে গাজর এনেছি, আর 3টে গাজরের খোসাই ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানোর পর গাজরগুলোকে ভালো করে ধুয়ে এনে রাখলাম, আর এবার কদুকসের সাহায্যে গাজরগুলোকে একটুখানি ঘষে নেব। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, আজকে আমি গাজর দিয়ে একটু হালুয়া করব। আজকে যে ভিডিওটা আপলোড করেছিলাম ওখানে একটা দিদি কমেন্ট করেছে, দিদি গাজরের হালুয়া করেছিল সুজি দিয়ে আর গাজর দিয়ে আর দুধ দিয়ে, আর সেই সাথে খেজুর গুড় দিয়ে। তো সেটা শুনে আমার মনে হলো তাহলে আমিও একটু গাজরের হালুয়া বানিয়ে নিই। দেখো, আমি না খুব একটা রান্নাবান্না করতে পারি না, কিন্তু রান্নাবান্না করতে এখন আমার বেশ ভালোই লাগে। আগে বহরমপুরে থাকতাম, অতটা রান্নাবান্না করার কখনো সুযোগ সুবিধা হয়ওনি। এখন যেহেতু বাড়িতে এসেছি, এখন একটু এটা ওটা রান্নাবান্না করি এবং সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনো কোনো খাবার খেতে খুব ভালো হয়, আবার কোনোটা খারাপও হয়। তবে যেমনই হোক না কেন আমি তোমাদেরকে তেমনটাই বলি, কারণ তোমাদের কাছে মিথ্যা কথা বলে তো আমার কোনো লাভ নেই বলো। আজকে যে গাজরের হালুয়াটা আমি বানাচ্ছি এটা আমি নিজের মতন করে বানাচ্ছি, কোনো রেসিপি আমি ফলো করিনি, মানে ইউটিউব মাতার কাছ থেকে দেখে নিইনি। তবে হ্যাঁ, বরের সঙ্গে কথা বলছিলাম, তো ও বলল 3টে গাজরের বদলে 2টো গাজর নাও, যেহেতু 1 কিলো দুধ। ওর কাছ থেকে একটু পরামর্শ নিয়েছি আর কি। তো আমি এখানে 2টো গাজর কুচিয়ে সেটা ঘিয়ে ভাজতে বসিয়েছি,
আর এবার গুড় কেটে নিচ্ছি। তবে হ্যাঁ, মাঝে কিন্তু একটুখানি গোবিন্দভোগ চাল আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আমি ভেবেছিলাম শিলে বেটে নেব, আমার বর বলল শিলে বাটার দরকার নেই, তুমি একবারই মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নাও। ওর কথা শুনে না তাই করলাম। বাটলে পরে চালটা একটু দানা দানা থাকতো, আর ঘোরানোর জন্যে না চালটা পুরো গুঁড়ো হয়ে গেছে। তবে যা হলো হলো, এক প্রকার কিছু তো একটা হবে। সমস্ত জিনিসই ভালো জিনিস, যাই হোক খাওয়ার মতন হলেই হলো। তো এদিকে গাজরটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে স্বাদের জন্যে অল্প একটু লবণ দিচ্ছি, আর এবার না ঢেকে গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব। তো আমি আলাদাই একটা কড়াই বসিয়ে করছি, কারণ আমার বর বলল গাজর নাকি অনেক সময় দিলে দুধের মধ্যে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওর কথা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। তো সেই জন্য ভাবলাম দরকার নেই, গাজরটা আস্তে আস্তে ওদিকে ভাজা হোক, সেই সাথে একটু সিদ্ধও হোক। আর এদিকে আমি যে চালের গুঁড়োটা করেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার এই চালের গুঁড়ো আর দুধ ভালো করে একটু রান্না করে নেব। তো পুরো আলাদা আলাদাভাবেই আমি কাজটা করছি। আর ননস্টিকি কড়াইতে না দুধ গরম করতে আমার ভীষণ ভালো লাগে। দুধ থেকে ক্ষীর বানাতেও বেশ সুবিধা হয়, কারণ ওই অ্যালুমিনিয়ামের কড়াইতে দুধ গরম করলে না চারিপাশে দেখবে বেশিরভাগটাই লেগে থাকে আর উঠতেও চায় না। কিন্তু ননস্টিকি কড়াইতে এই সমস্যাটা হয় না। তবে যদি না নাড়তে থাকো তাহলে নিচে একটু লেগে যায়। দেখতেই পাচ্ছ এর মধ্যে কিছু পোড়া পোড়া শর্ট দেখা যাচ্ছে, ওই যে লেগে গেছিলো আর কি নিচে একটু। যাই হোক, এদিকে গাজরগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর বেশ গলেও গেছে। গাজরের হালুয়া আমি কোনোদিন খাইও নি, আজকে ফার্স্ট টাইম খাবো। কারণ এই সমস্ত জিনিস খাওয়ার না আমার আগে খুব একটা ইচ্ছেও করতো না। আমার ছোটোবেলা থেকে একটা জিনিস আছে, যে জিনিস আমি খাইনি সেই জিনিস আমি খাবো না। তো এখন সেই ব্যাপারটা একটু কেটেছে। তো আমার মনে হলো যে গাজরের মধ্যেই গুড়টাকে একটু দিয়ে দিই, কারণ খেজুর গুঁড়ো যদি তুমি দুধের মধ্যে দাও অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, গুড়টাকে কিন্তু আমি খুব বেশি গরম করিনি, গুড়টাকে আমি একটুখানি নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এবার কয়েকটা এলাচের দানা গুঁড়ো করে নিচ্ছি, একটু বেশি ভালো করে গুঁড়ো করছি যাতে মুখে না পড়ে আর কি। আর এবার এটাকে এই পায়েসের মধ্যে, মানে চাল আর দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এটা ভালো মতো রান্না হয়ে গেছে, বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। আর এবার গাজর আর গুড়ের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জানি না দুধটা কেটে যাবে কিনা, এখন একটু টেনশন হচ্ছে। এতক্ষণ কিন্তু আমি বেশ কনফিডেন্সের সাথে রান্নাটা করছিলাম। তবে জানো তো, গাজরের হালুয়াটা কিন্তু আজকেও বানানো হতো না। লাস্ট টাইম যখন বহরমপুরে গেছিলাম তখন আমার ঘরে একটা কাকিমা, একটা বোন এসেছিল না, ওরা গাজরের মিষ্টি নিয়ে এসেছিল। সেই মিষ্টিটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল, সেই জন্যেই আজকে আমি এটা বানাচ্ছি। বহরমপুরে যাওয়ার পরে বৌদিও একদিন গাজরের হালুয়া বানিয়েছিল, তবে আমি বৌদির ঘরে খাইনি। ওই যে কোনোদিন খাইনি তাই খাবো না বলে। মানে আমার মধ্যে এরকম একটা ব্যাপার আছে, আমার নিজেরও সত্যি কখনো কখনো রাগ হয়। তবে একটা ভালো জিনিস হলো দুধটা কাটেনি। এবার আমি একটা থালাতে একটুখানি বাটার নিয়ে বাটারটা চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি। এটা লাগাচ্ছি একটা কারণেই, যদি গাজরের এই হালুয়াটা একটু জমে যায় আর যদি সুজির মতন কাটা যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে। গাঢ় তো হয়েছে, জমবে কি না আমি জানি না, কারণ আমি তো আগে কোনো দিন বানাইনি। তবে চেষ্টা করে দেখতে ক্ষতি কি, তাই না? তো সেই জন্যে এটাকে ঢেলে আমি ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা একদম সমান হয়ে যায়। আর আমি যেন ভগবানের কৃপায় মিষ্টির মতন পিস পিস করে এটাকে পরিবেশন করতে পারি। কারণ প্রথম বানিয়েছি, অবশ্যই সবাইকে একটু টেস্ট করাবো, আর প্রত্যেকের কেমন লাগলো সেটাও অবশ্যই তোমাদেরকেও বলবো। তো আপাতত এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম, আর এবার বাকি কাজকর্মগুলো করব। আসলে কালকে না আমাদের গ্রামে মা শীতলার পুজো আছে, তো সেই জন্যে রাত্রেই রান্নাবান্না করার কথা ছিল আমার। তো ছোটি বলল যে মেজদি তোমার রান্না করতে হবে না, কালকে আমি রান্না করে নেব, তুমি আমার কাছে খেয়ে নিও। তো আমার কাছে কয়েকটা সবজি ছিল, তো সেই সবজিগুলো আমি ছোটিকে দিয়ে দিলাম। আমি বললাম ঠিক আছে, কালকে তাহলে একটা নিরামিষ তরকারি করে নিও। তো সেই জন্যেই ভাবলাম যে গাজরের হালুয়াটা বানিয়ে নিই। তবে কালকে গাজরের হালুয়াটা মনে হয় খাওয়া হবে না, কারণ ছোটি আমার ঘরের কালকে কিছু খাবে না, কালকে তো শনিবার। তবে তাতে কি হয়েছে, পরশু দিন খাবো। তবে বানানো হয়ে গেছে, এটাই একটা বড় ব্যাপার বলো। ভাবছিলাম অনেক দিন থেকেই বানাবো, আজকাল করতে করতে বানানো হচ্ছিল না। তবে দিদির কমেন্টটা পড়ে তখন মনে হলো যে না,
আজকেই বানিয়ে নিই। দেখবে কখনো কখনো কারোর কাজ দেখে না তখন নিজেরও করতে ইচ্ছা করে। যেমন তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে, দিদি তুমি চিকেন রান্না করেছো তাই দেখে আমরাও চিকেন নিয়ে এসেছি। সত্যি বেশ ভালো লাগে বলো। আমি তো ছোটোবেলায় ভীষণ পেটুক ছিলাম জানো তো, কারোর খাওয়া দেখলেই আমার খেতে ইচ্ছে করতো। সত্যি আমি ছোটোবেলায় সত্যিই রাক্ষসী ছিলাম, আমি নিজেও সেটা স্বীকার করি, এবং তাতে আমার বিন্দুমাত্র খারাপ লাগা নেই। আজকাল তো দু একজন দেখছি আমাকে রাক্ষসও বলছে, আমার বেশ শুনে ভালো লাগে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্পে গল্পে সিঙ্কের সমস্ত বাসনকোসন ধুয়ে নিয়েছি আর এবার খেতে বসে পড়েছি। তবে আজকে এখন আমি তোমাকে খাওয়াটা দেখাবো না, কারণ এই খাওয়াটা দেখালে না আবার বিভিন্ন জনা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করবে, আর সেটা আমি করতে দিতে চাই না। তো এখন চটপট করে ওই দুপুরের যে ডিমের ঝোল আর ভাতটা করেছিলাম সেটা নিয়েই বসে পড়েছি খেতে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আসলে ওই বাটির মধ্যে করে খাচ্ছি তো সেই জন্যে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করবে, এটাই হলো ব্যাপার। তো সেই জন্যে আর খাওয়াটা দেখালাম না। আর এবার বাসনকোসন ধুয়ে যেটুকু আমি রেখেছি আমার জন্য হালুয়া সেটুকু নিয়ে বসে পড়েছি। দেখতে কি ভালো লাগছে না? তবে জানো তো, শুধু দেখতে নয়, খেতেও ভালো হয়েছে। কিন্তু কি বলো তো, আমার কাছে না একটু মিষ্টি বেশি হয়ে গেছে, আমি মিষ্টিটা কম খাই। তো আমি যেমন খাই তেমন হয়নি, তার থেকে একটু বেশি লাগছে, এটাই আমার একটুখানি অপছন্দ হয়েছে। বাকি টেস্ট খুব ভালো হয়েছে। এত কিছু দিয়েছি, ভালো না হয়ে পারে বলো? তবে কি বলো তো, চালের গুঁড়োটা দেওয়ার জন্যে, মানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দেওয়ার জন্যে টেস্টটা আমার মনে হয় বেশি ভালো লাগছে। তো আর একটু চালের গুঁড়ো হলেও মনে হয় বেশি ভালো লাগতো। সেই সাথে আমি গাজর 3টে নিয়েছিলাম, কিন্তু দিয়েছি 2টো, আরও একটা গাজর দিলেও মনে হয় মন্দ হতো না। তো সব মিলিয়ে ঠিকঠাকই আছে। তো চলো, প্রথমবার গাজরের হালুয়া খাওয়ার অভিজ্ঞতা আমার খুব ভালো, আমার খেতে খুব ভালো লেগেছে। তোমাদের গাজরের হালুয়া কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট। শেষে আরও একটা কথা বলি, আজকের ব্লগ এডিট করতে আমার একদমই ভালো লাগছিল না, বলতে পারো অনিচ্ছা সত্ত্বেও আমি ভয়েস ওভার দিচ্ছি বা এডিট করছি, তোমাদের সাথে কথা বলছি। তো যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্যে আগে থেকে আমি ক্ষমা প্রার্থী। তো একটু মানিয়ে গুছিয়ে নিও।